আসসালামু আলাইকুম গাইস। আজ আমরা ঘুরতে যাব মুঘল সাম্রাজ্যের এক ঐতিহাসিক স্থাপত্য দিল্লির লালকেল্লা। এই বিশাল দুর্গটি নির্মাণ হয় 1638 সালে, যখন মুঘল সম্রাট শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। তার নতুন রাজধানী শাহজাহানাবাদ, যা আজকের এই পুরান দিল্লির কেন্দ্রবিন্দু হিসেবে নির্মাণ করার আদেশ দেন। যমুনা নদীর তীরে নির্মিত এই কিল্লাটি ছিল একই সাথে সম্রাটের বাসস্থান এবং প্রশাসনিক সদর দপ্তর। তাজমহল, যার হাত ধরে নির্মাণ করা হয়েছিল ওস্তাদ আহমেদ লাহিড়ী, ঠিক তার হাত ধরেই এই লালকেল্লা নির্মাণ করা হয়। আর এই লালকেল্লার নির্মাণ কাজ প্রায় 10 বছর ধরে চলমান ছিল। এখন আমরা রয়েছি লালকেল্লার টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারের সামনে এসে দেখি অনেক বড় লাইন, আর দেখা যাচ্ছে সেই লালকেল্লা। আর আপনারা যদি ফ্যামিলি বা 2-3 জন একসাথে আসেন, তাহলে সবাই লাইনে গিয়ে দাঁড়াবেন না, যে কোনো একজন লাইনে দাঁড়িয়ে এখান থেকে টিকিট কেটে আনবেন। আর টিকিট কাটতে কোনো ভোটার আইডি কার্ড বা কোনো পরিচয়পত্রের প্রয়োজন হয় না। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, যারা ইন্ডিয়ান না অথবা বিদেশি, তাদের জন্য টিকিটের দাম কিন্তু অনেক অনেক বেশি। সো আমাদের টিকিট কাটা শেষ। তো আমরা এখন যাচ্ছি লালকেল্লার মেন গেটের উদ্দেশ্যে। আর এখানে যে খালটা দেখতে পাচ্ছেন লাল দেয়ালের পাশে, এই খালের ভিতরে সম্রাট শাহজাহান তার নিরাপত্তার জন্য কুমির ছেড়ে রেখেছিলেন। হ্যাঁ, ঠিক তাই, তিনি শত্রুদের থেকে বাঁচার জন্য কুমির ছেড়ে রেখেছিলেন। এবং আরো শোনা যায় যে এই বিশাল, আমার ডান পাশে যে বিশাল লাল দেয়াল দেখতে পাচ্ছেন, এই দেয়ালের ভিতরে পিচ্ছিল কোনো পদার্থ দিয়ে রাখতেন। তো আমাদের প্রায় এখানে 500 মিটারের বেশি হাঁটা শেষ, তারপরও আমরা শুধু হাঁটতেই আছি হাঁটতেই আছি। জানি না আর কত দূর লালকেল্লার মেন গেট। আর হ্যাঁ, একটা কথা আপনাদের প্রথমেই বলে দেওয়া উচিত ছিল যে এই দুর্গটির নাম লালকেল্লা কেন দেয়া হয়েছে। আসলে এই দুর্গটি পুরো লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এটির নাম লালকেল্লা করা হয়েছে। তো আমরা হঠাৎ হেঁটে যেতে যেতে খেয়াল করলাম যে আমাদের আশেপাশে অটোর মতো কিছু যানবাহন চলাচল করছে। তো আমাদের কোনো আইডিয়া ছিল না যে এখানে অটোতে করে চলাফেরা করা যায়। তো আপনারা যদি আসেন, তো সেখানে অটোতে 10 কিংবা 20 টাকা করে ভাড়া নিবে। আপনারা অটোতে চলাচল করতে পারবেন, এতখানি পথ আমাদের মতো হেঁটে আসা লাগবে না। দীর্ঘ 10 মিনিট হাঁটার পর দেখলাম অনেক মানুষের আনাগোনা। তো অনেক মানুষের আনাগোনা দেখে বুঝে গেলাম যে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। তো আমরা আশেপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে যতই সামনে এগোচ্ছি, ততই মানুষের আনাগোনা বেড়ে চলছে। আশেপাশে সবাই যে যার মতন ব্যস্ত, সবাই ছবি তুলছে, ভিডিও করছে, কেউ কেউ ব্লগ বানাচ্ছে। এবং আমরা হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম যে ভারতের স্বাধীনতার সময় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ঠিক এখানে দাঁড়িয়ে ভাষণ দেন। তো আমাদের ঠিক ওইখানে টিকিট চেকিং করা হবে, এর আগে কোনো টিকিট চেকিং করা হয়নি। তো টিকিট চেকিং করার পর আমাদের এখানে সিকিউরিটি চেকিং করা হবে। তো সিকিউরিটি চেকিং করতে করতে আমরা একটা সিনেমাটিক ভিউ দেখে আসি। তো আমরা এখন পৌঁছে গেলাম লাহিড়ী গেটে। এই লাহিড়ী গেটে এসে দেখলাম এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলমান। লালকেল্লার প্রবেশদ্বারের মধ্যে প্রধান প্রবেশদ্বার হচ্ছে এই লাহিড়ী গেট। এর বিশালতা আপনাকে মুগ্ধ করবেই। এই গেটের নামকরণ উস্তাদ আহমেদ লাহিড়ীর নামে নামকরণ করা হয়েছে। এখন আমরা সবার দেখা দেখি গেট দিয়ে প্রবেশ করে ফেললাম। এবং গেট দিয়ে প্রবেশ করার পরে সামনে দেখতে পাই দুটো লম্বা লম্বা দালান, এবং এই পাশে সিঁড়ি। আর বাম পাশে বিশাল বড় একটি গেট দেখা যাচ্ছে, যার বিশালতা আপনাকে মুগ্ধ করবেই। গেটের ভিতরে রয়েছে সেই বিখ্যাত বাজার, যার নাম হলো সাত্তা চক। তো সাত্তা চকের ভিতরে আপনারা বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন, কসমেটিক্স, শাড়ি, শাল,
আরো নানান প্রজাতির জিনিস। তো আমরা ঘুরতে থাকি এবং উপরে কারুকাজগুলো দেখতে থাকি। মুঘল সাম্রাজ্যের কারুকাজগুলো এখনো ভারতীয়রা কিভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে, এবং আশেপাশে আমরা দেখতে থাকি বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম এবং বাচ্চাদের খেলনা। ভাবুন একবার, মুঘল আমলের এটি ছিল রাজ পরিবারের জন্য একটি শপিং আকর্ড, যেখানে সোনা, রূপা, মণি, মুক্তা এবং রেশমের মতো দামি জিনিস বিক্রি হতো। আজও এখানে ছোট ছোট দোকান বসে। মানে এখন মূল্যবান সেই জিনিসগুলো না থাকলেও এখানে কাশ্মীরি শাল এবং বিভিন্ন রকমের ভারতীয় শাড়ি ইত্যাদি ইত্যাদি আরো বিভিন্ন জিনিসপাতি পেয়ে যাবেন, যেটার ভিতরে মুঘল সাম্রাজ্যের কিছু ঐতিহ্যের ছোঁয়া মিশে থাকবে। প্রত্যেকটা দোকানে গিয়ে ঘুরছিলাম এবং খুঁটিনাটি জিনিসগুলো দেখছিলাম। দেখে আশ্চর্য হচ্ছি যে সেই মুঘল সাম্রাজ্য থেকে দোকানগুলো আজও অস্তিত্ব রয়েছে। তো ছাত্র চক থেকে বের হলেই এই সুন্দর একটা ভবন দেখতে পাবেন। এই ভবনটা মূলত আসলে ব্রিটিশরা তৈরি করেছিল। বর্তমানে এই ভবনের ভিতরে মিউজিয়াম এবং রেস্টুরেন্ট রয়েছে। আর মিউজিয়াম থেকে একটু সামনের দিকে তাকালেই ডান পাশে যে ক্রিম কালার ভবনটি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো নওবতখানা বা ড্রাম হাউস। এটি একটি প্রবেশদ্বার ছিল, যেখানে মুঘল আমলের বাদ্যযন্ত্র বাজিয়ে সম্রাটের আগমন বা বিশেষ অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হতো। এক কথায় এটি ছিল কেল্লার আনুষ্ঠানিক সঙ্গীত ঘর। তো চলুন নওবতখানার ভিতরে গিয়ে দেখে আসি। لما اشوفك يا غالي ينور دربي তো وليالي নওবতখানার ভেতরে এসে দেখলাম মুঘল সাম্রাজ্যের নিদর্শনগুলা দেয়ালের ভেতর খুব সুন্দর কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো আমরা সেখানে একটু ফটোগ্রাফি করে নিলাম এবং কিছুক্ষণ দাঁড়িয়ে সুন্দরতা উপভোগ করলাম। এবং নওবতখানা থেকে বের হলেই সামনে দেখা যায় দেওয়ানি আম, যেখানে সম্রাট শাহজাহান আমজনতার সাথে সাক্ষাৎ করতেন। এই যে যে সুন্দর স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রাকচারটাই হচ্ছে দেওয়ানি আম। দেওয়ানি আম সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। সম্রাট শাহজাহান দেওয়ানি আমে সাধারণ জনতার সমস্যার কথা শুনতেন এবং রাজ্যের গুরুত্বপূর্ণ ভাষণগুলো এখান থেকে দিতেন। তো চলুন সম্রাট শাহজাহানের সিংহাসন দেখে আসি। লক্ষ্য করুন, এখানে একটা সাদা কালার সিংহাসন দেখতে পাচ্ছেন। সম্রাট শাহজাহান এখানেই বসতেন। এক সময় এই সিংহাসনের ভিতরে অনেক হীরা, মুক্তি, মোনা এবং বিভিন্ন দামি রত্ন ছিল, যা ব্রিটিশ রাজার সময় সব চুরি করে নিয়ে গেছেন। দেওয়ানিহাম থেকে একটু আগেলেই দেখতে পারবেন একটি সুন্দর ভবন, এটির নাম হলো রংমহল। এটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজকীয় মহিলাদের বাসস্থান। এর ছাদে এক সময় সোনা, রূপা, আয়না, মোজাইকে ঝলমল করত। এটিকে নৌরি বেহেস্তি বা স্বর্গের স্রোত বলা হয়। তো এই ছিল আমার দিল্লির লালকেল্লা ঘোরার ভিডিও। তো আরো অনেক জায়গা আছে লালকেল্লা ঘেরার, সময় স্বল্পতার জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। আপনারা আসলে চেষ্টা করবেন অবশ্যই পুরো লালকেল্লাটা ঘোরার জন্য। তো আজ এ পর্যন্তই। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সঙ্গেই থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে আমরা কোন ঐতিহাসিক ভিডিও নিয়ে আসবো।